রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র দাখিল। পদত্যাগ করেছেন মন্ত্রী, এমপি আর দলের মহাসচিবের পদ থেকে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারতে সফরের ব্যাপারে ইতিবাচক ঢাকা, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকট আরও প্রকট। বিগত সরকারের ভ্রান্ত নীতিতে জ্বালানি খাতে সংকট, অভিযোগ বিদ্যুৎ মন্ত্রীর। চট্টগ্রাম বন্দরে এক জাহাজে পণ্য ওঠানোর ক্ষেত্রে নয়া রেকর্ড তোলা হয়েছে। পণ্যবাহী 1784 TEUS কন্টেইনার। দেখছিলেন সংবাদ শিরোনাম। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র দাখিল। আজ নির্বাচন কমিশনে এই মনোনয়নপত্র দাখিল করেন দলটির শীর্ষ নেতারা। স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে প্রতিনিধি দল দুপুরে নির্বাচনী কর্মকর্তা প্রধান নির্বাচন কমিশনার AM নাসিরউদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেন। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই আলোচনায় ছিল রাষ্ট্রের সর্বোচ্চ পদের জন্য নির্বাচনে মনোনয়ন পেতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও কয়েকটি নাম আলোচিত হলেও সবসময় তার নামই ছিল আলোচনার শীর্ষে। বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটি ও শীর্ষ নেতাদের বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত হয়। প্রার্থী চূড়ান্ত হবার পরই বৃহস্পতিবার দুপুরে দলের স্থায়ী কমিটির সদস্য রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রস্তাবক ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে প্রতিনিধি দল মনোনয়ন ফর্ম জমা দিতে নির্বাচন কমিশনে যান। ফরমের সমর্থক স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়, চিফ হুইপ নুরুল ইসলাম মনি, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি সহ অন্যান্য নেতাদের উপস্থিতিতে নির্বাচনী কর্মকর্তা সিইসি AM নাসিরউদ্দিনের কাছে ফখরুল ইসলামের মনোনয়নপত্র জমা দেওয়া হয়। পরে চিফ হুইপ গণমাধ্যমের কাছে বিস্তারিত তুলে ধরেন। বিএনপির প্রার্থীর জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি মনোনীত হয়েছেন এবং তাকে আমরা রাষ্ট্রপতি হিসেবে ইনশাআল্লাহ আগামী 20 তারিখে নির্বাচিত করতে চাই এবং নির্বাচন হবে আমাদের সংসদ ভবনে। আমরা 17 বছরের জঞ্জাল আমরা গত 5 মাসে যতখানি সম্ভব তাতে পরিষ্কার করার চেষ্টা করছি, ভবিষ্যতে আরও করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কাজে তারই ধারাবাহিকতায় তারই ফলশ্রুতিতে ইনশাআল্লাহ আগামী 20 তারিখে আমাদের রাষ্ট্রপতি নির্বাচিত হবে। এ সময় বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায় বলেন, এটা নিয়ম রক্ষার কোনো নির্বাচন নয়। রাষ্ট্রপতি নির্বাচনকে প্রত্যাখ্যান না করে অংশগ্রহণ করছে, এটা গণতন্ত্রের সৌন্দর্য বাড়াচ্ছে। আমি তাদেরকে কনগ্রাচুলেট করি। সুতরাং এটা কোনো মতেই নিয়ম রক্ষার নির্বাচন না, এটা সংবিধান এবং RPU সমন্বয়ে যেটা হওয়া উচিত সেটাই হচ্ছে। বিকেলে কমিশনের সচিব বলেন, দুই প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই হবে 16 আগস্ট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছেন দুজনা, একজন হচ্ছেন ডক্টর অলি আহমদ বীর বিক্রম আর একজন হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা আগামী 16 তারিখ সকাল 10টা থেকে এই মনোনয়নপত্রগুলো যথাযথ আছে কিনা যাচাই বাছাই করব। এই যাচাই বাছাই আমাদেরকে সহযোগিতা করার জন্য জাতীয় সংসদ সচিবালয় থেকে ওনাদের একজন কর্মকর্তা আসবেন ওনাদের সিগনেচারগুলো ভেরিফিকেশন করার জন্য। আগামী 20 আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচন। জাতীয় সংসদের সদস্যরা এই নির্বাচনে ভোট দিবেন। রাষ্ট্রপতি পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন স্পিকার M হাফিজউদ্দিন আহমদ। 20 আগস্টের পর বঙ্গভবন পাবে এক নতুন বাসিন্দা, দেশ পাবে নতুন রাষ্ট্রপ্রধান। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। দেশের 23তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য মির্জা ফখরুলকে মনোনয়ন দিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে মির্জা ফখরুলের হাতে রাষ্ট্রপতি পদের মনোনয়নপত্র তুলে দেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী ও এমপির পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। দেশের 23তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন LGRD মন্ত্রী ও বিএনপির মহাসচিবের পদ থেকে সদ্য পদত্যাগ করা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী দলের বাইরে গিয়ে সংসদ সদস্যদের ভোট দেওয়ার বিধান না থাকা এবং একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকারে থাকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি হওয়া আনুষ্ঠানিকতা মাত্র। বৃহস্পতিবার দুপুর 12:30টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে
দলের স্থায়ী কমিটির সদস্য এবং সিনিয়র নেতাদের নিয়ে বৈঠক করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে 23তম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচনের জন্য মনোনয়ন দেয় বিএনপি। এ সময় মির্জা ফখরুলের হাতে মনোনয়নপত্র তুলে দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পরে এ নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলের সম্মানিত চেয়ারম্যান এবং প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তিনি প্রার্থী হওয়ার সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। এই বিষয়টি আপনাদের সামনে আমরা সারা জাতিকে অবহিত করলাম। রুহুল কবির রিজভী জানান, মন্ত্রী, সংসদ সদস্য এবং মহাসচিব সহ বিএনপির সকল পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে ভারপ্রাপ্ত মহাসচিব হিসাবে কে দায়িত্ব পালন করবেন তা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান রুহুল কবির রিজভী। আমাদের দলের সম্মানিত চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তার কাছে দায়িত্ব দেওয়া আছে, তিনি যে প্রক্রিয়ায় যেভাবেই হোক তিনি সেই নিয়ে মতামত নিয়ে তিনি সেটা জানাবেন, সেটা আপনারা পরে জানতে পারবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্রের প্রস্তাবক হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান এবং সমর্থক হয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। শিক্ষক থেকে রাজনীতিক আর রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ শিখরে আহরণ করতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরিচ্ছন্ন রাজনীতিবিদ, সজ্জন আর ত্যাগী এই মানুষটি হতে যাচ্ছেন দেশের 23তম রাষ্ট্রপতি। ছাত্র রাজনীতি থেকে শুরু করে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির মহাসচিব পদে দায়িত্ব পালন করেছেন দীর্ঘ সময় ধরে। দলের দুর্দিনে মহাপ্রাচীরের মতোই আগলে রেখেছেন দলকে। এবার হতে যাচ্ছেন রাষ্ট্রপতি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, চড়াই উতরাই ও দীর্ঘ পথ চলার বিভিন্ন দিক নিয়ে শুভ মাহফুজের প্রতিবেদন। বিরুদ্ধে অন্তত আঙুল করে কেউ বলতে পারবে না যে আমি আপনাদের আমানত করনি, খেয়ানত করেছি। চেষ্টা করেছি কাজ করার জন্য, উন্নয়ন করার জন্য যতটুকু পেরেছি করেছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জন্ম 1948 সালের 26 জানুয়ারি ঠাকুরগাঁওয়ের সম্ভ্রান্ত মির্জা পরিবারে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পন্ন করে শিক্ষকতা দিয়ে শুরু করেছিলেন পেশাজীবন। ঢাকা কলেজ সহ একাধিক সরকারি কলেজে অর্থনীতি বিভাগে শিক্ষকতা করেন দীর্ঘদিন। রাজনীতির সূচনা হয়েছিল 60-এর দশকে ছাত্রজীবন থেকেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। সক্রিয় ভূমিকা রাখেন 1969-এর গণ অভ্যুত্থানে। 80-র দশকে শিক্ষকতা ছেড়ে পুরোদস্তুর রাজনীতিতে যুক্ত হন মির্জা ফখরুল। 1988 সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়ে স্থানীয় সরকার পর্যায়ে নিজের সাংগঠনিক দক্ষতার পরিচয় দেন। পরবর্তীতে যোগ দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে। 1991 ও 2001 সালের জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। 2001 সালে 4 দলীয় জোট সরকারের প্রথমে কৃষি এবং পরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় কৃষি খাত এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নে তার নীতিগত সিদ্ধান্ত প্রশংসিত হয়। 2018 সালে একাদশ সংসদ নির্বাচনে বগুড়া 6 আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন মির্জা ফখরুল। তবে শেখ হাসিনার রাতের ভোটের ওই নির্বাচনে দলীয় সিদ্ধান্তে শপথ গ্রহণ থেকে বিরত থাকেন তিনি। 2011 সালে বিএনপির তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর তিনি দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব নেন। পরবর্তীতে 2016 সালে 6ষ্ঠ জাতীয় কাউন্সিলে আনুষ্ঠানিকভাবে মহাসচিব পদে নির্বাচিত হন।
বিগত এক দশকেরও বেশি সময় ধরে দলের কঠিন ও সংকটাপন্ন মুহূর্তে বিএনপিকে সুসংগঠিত রাখার অন্যতম প্রধান দায়িত্ব সামলেছেন তিনি। শুধু প্রাকৃতিক ঝড় আসছে সেটা মনে করার কারণ নাই বন্ধুগণ, আজকে রাজনৈতিক ঝড়ও আসছে। সেই রাজনৈতিক ঝড় এই দেশের মানুষের হৃদয় থেকে নিঃসারিত হয়ে হৃদয় থেকে এসে তা আজকে সমগ্র মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে বন্ধুগণ। ১৬ বছরের স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের নানা হামলার মুখেও পিছু হটেননি বিএনপি মহাসচিব। আমাদের লেভেলে যদি তারা এভাবে আক্রমণ করতে পারে, তারা যে কোন পর্যায়ে যেতে পারে, এই দেশের মানুষ কোনোদিনই এর হাতে কোনো নিরাপদ হতে পারে না। আন্দোলন সংগ্রাম পরিচালনা করতে গিয়ে বহুবার আওয়ামী হামলার শিকার হয়েছেন মির্জা ফখরুল। মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে আন্দোলনকে বন্ধ রাখা যাবে না। এই জুলুমবাজ সরকারের পতনের জন্য সমগ্র দেশবাসী দাঁড়িয়ে যান। অসংখ্য মামলা ও একাধিকবার কারাবরণের মুখোমুখি হলেও রাজনৈতিক অঙ্গনে তার সহনশীলতা, বাগ্মিতা এবং কূটনৈতিক দূরদর্শিতা সর্বমহলে প্রশংসিত। প্লিজ স্যার, আপনাকে টাচ করতে প্লিজ, আমাকে কেউ টাচ করবেন না, আমি নিজেই যাব, কোনো অসুবিধা নেই। ব্যক্তিগত জীবনে রাহাতারা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ মির্জা ফখরুলের 2 কন্যা সন্তান রয়েছে, যারা উচ্চশিক্ষিত এবং শিক্ষকতা ও গবেষণার সাথে যুক্ত। শিক্ষক, স্থানীয় প্রতিনিধি, মন্ত্রী থেকে শুরু করে দীর্ঘ রাজপথের আন্দোলন, প্রায় 4 দশকের অভিজ্ঞতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে গেছে জাতীয় রাজনীতির শীর্ষ সারিতে। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও ভূমিকা দেশের ভাবমূর্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। রাষ্ট্রপতি পদে নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের মনোনয়ন জমা দিয়েছে 11 দলীয় ঐক্যজোট। জোটের সমন্বয়ক ও জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিইসির কাছে মনোনয়ন জমা দেন। মনোনয়ন জমা দেওয়ার পর সিইসির সাথে বৈঠক করেন জোট নেতারা। পরে ব্রিফিং করেন হামিদুর রহমান আজাদ, আশা প্রকাশ করেন বৈধ প্রার্থী হিসেবে মনোনীত হবেন অলি আহমেদ। এই সময় সচিবালয়ে বিএনপির শীর্ষ নেতাদের বৈঠকের সমালোচনা করেন হামিদুর রহমান আজাদ। বলেন, এটি কাম্য নয়, অতীতে এমন রেকর্ড নেই। শেষ দিনে বৈঠক করেছে বিএনপি, এতেই বোঝা যায় দলটির প্রার্থী বাছাই সংকট রয়েছে বলে মন্তব্য করেন তিনি। জামাতের এই নেতা বলেন, সংবিধানের 70 অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারেন না। অনুচ্ছেদটি সংস্কার চেয়েছিল 11 দল। গণভোটে এটা পাশ হওয়ার পরও বিএনপির একগুঁয়েমি ও দেশের স্বার্থকে প্রাধান্য না দেওয়ার কারণে এটি সম্ভব হয়নি। আমরা এখানে জিতবো কি হারবো এটা নয়, আমরা প্রতিদ্বন্দ্বিতা ছাড়া কোনো নির্বাচন হোক এটা আমরা চাই না। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। গণতন্ত্রকে সঠিক দ্বারায় ফিরিয়ে আনার জন্যেই আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি। এমন একজন প্রার্থীকে আমরা এখানে নমিনেশন দিয়েছি যিনি জাতীয়ভাবে সমালোচনা বিতর্কের ঊর্ধ্বে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারতে সফরের ব্যাপারে ঢাকা ইতিবাচক বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। শামা ওবায়েদ বলেন, যখন 2 দেশের প্রধানের দ্বিপাক্ষিক আলোচনা হয় তখন অনেক সমস্যা সমাধানের সুযোগ থাকে। ভারতের দিক থেকেও উচিত হবে সেই সুযোগকে কাজে লাগানোর ব্যাপারে আন্তরিক হওয়া। সকল দেশ সফরের ক্ষেত্রেই আমরা বাংলাদেশ সরকার পজিটিভ আছে, কিন্তু এটা নির্ভর করবে মাননীয় প্রধানমন্ত্রীর সময়ের উপরে এবং 2 দেশের আলোচনার কতটুকু আগাচ্ছে সেটার উপরে। যে কোনো সময় যখন 2 দেশের প্রধান কথা বলেন, দ্বিপাক্ষিক আলোচনা হয়, তখন অনেক সমস্যা সমাধানেরই সুযোগ থাকে। সেই সুযোগটা তো আছেই, রয়ে গেছে, এবং ভারতের দিক থেকেও উচিত হবে সেই সুযোগের সদ্ব্যবহার করা। রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকট আরও প্রকট হয়েছে। কোথাও গ্যাসের চাপ কম, কোথাও আবার দীর্ঘ সময় বন্ধ থাকছে স্টেশন। ফলে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও কাঙ্ক্ষিত গ্যাস না পেয়ে ভোগান্তিতে পড়েছেন সিএনজি ও ব্যক্তিগত গাড়ির চালকরা। এতে একদিকে যেমন বাড়ছে যাত্রীর দুর্ভোগ, অন্যদিকে জ্বালানি সংকটে ব্যাহত হচ্ছে নগরীর পরিবহন ব্যবস্থা। রাজধানীর গ্যাস সংকট আর সাধারণ মানুষের ভোগান্তির কথা তুলে ধরছেন মামুন আব্দুল্লাহ।
কতদিন গ্যাস নাই, সিএনজি গাড়ির জমার মাপ নাই, আমাকে খুব কষ্ট হইতেছে, চলতে কষ্ট আছে, খাইতে কষ্ট হইতেছে। 7টা বাজে না গাড়ি সিরিয়াল লাগে, 70 টাকার গাড়ি ঢোকে, আমাকে অশান্তি আর অশান্তি। এই আক্ষেপ একজন দিনমজুর সিএনজি চালকের, যার পরিবার চালানোর একমাত্র ভরসা সিএনজি চালানোর ভাড়া টাকা। তার মতো এমন অসংখ্য চালকের এখন একটাই চিন্তা, গাড়ির জমা টাকা উঠানো। তার থেকে টাকা বাঁচিয়ে সংসার চালানো দায় হয়ে পড়েছে অনেকের। এই সংকট কবে কাটবে একমাত্র উপর আল্লাহ পাকই জানে দাদা, আমরা আর বলতে পারি না। আমাদের সংসার চালানোর ট্রাপ হয়ে যাইতেছে, গাড়ির জমা উঠাইতে পারতেছি না, নিজেরা চলতে পারতেছি না, এখন তো খাওয়া দাওয়া করি নাই, সকাল থেকে নাস্তা পর্যন্ত খাইতে পারি নাই। টানা হেসরার ভিতরে চলতেছে আর কি ভাই, কোনো রকম আছে আর কি, বাচ্চা খায় আছে আর কি। কক্সবাজারের মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটি দেখা দেওয়ায় হঠাৎ করেই কমে গেছে গ্যাসের সরবরাহ। দৈনিক ৩,৮০০ মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে সরবরাহ কম থাকায় তৈরি হয়েছে ঘাটতি, যার প্রভাবে রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে গাড়ির লম্বা লাইন। আজকে ঢুকছি আপনার 3 পাম্পে, এক পাম্পে দেওয়া পাইছি 70 টাকার, আর এক পাম্পে দেওয়া পাইছি হলো 60 টাকার। জমা 1 টাকাও কম নেই, আর 2 ঘন্টা গাড়ি চালালে 4 ঘন্টা 5 ঘন্টা দা গ্যাস নিতে। মিরপুর ওদিকে আপনার লিগা পাম্প ওটা পিছাড়ি না একবার বন্ধ করে রাখছে। সিরিয়ালে প্রায় 5 ঘন্টা বসে রয়েছি, ডিউটি কোন সময় করব? পাম্প স্টেশন কর্তৃপক্ষ বলছেন গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় অর্ধেকেরও কম। কবে নাগাদ সমস্যার সমাধান হবে তাও জানেন না তারা। নর্মালি তো আমাদের ফুল প্রেশার যখন 200, এখন তো আর 200 নাই, এখন তো 80, 100, 150 ওইবার গেলে মানে অনেক হয়। এই যে বন্ধ করে রাখার পরও প্রেশার ওঠে না, লাইনেই তো গ্যাস নেই, প্রেশার উঠবো কোথেকে? না, আমাদের তো আর কিছু করার নাই, এটা তো সম্পূর্ণ আপনারাই ভালো জানেন, সরকার এটা তো সম্পূর্ণ সরকারি ভালো জানে বা ভালো কইতে পারবে। প্রতিদিন সরবরাহ করা মোট গ্যাসের 35 থেকে 40% আসে এলএনজি থেকে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বিগত আওয়ামী লীগ সরকার জ্বালানি খাতকে এই সংকটময় অবস্থায় নিয়ে এসেছে অভিযোগ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, বিদ্যুৎ গ্যাস সমস্যার সমাধানে সরকার আপ্রাণ চেষ্টা করছে। রাজধানীতে ব্র্যাকেন সেন্টারে সিপিডি আয়োজিত সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে মন্ত্রী আরও জানান, জ্বালানি সমস্যার সমাধানে সরকার সব উদ্যোগই গ্রহণ করেছে, তবে এর সুফল পেতে এখন দিন গোনা ছাড়া উপায় নেই। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী আশ্বস্ত করেন, গ্যাস বিদ্যুৎ সংকট সমাধানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী ইতোমধ্যেই 3 দফা বৈঠক করেছেন শিল্প উদ্যোক্তাদের সাথে। নতুন কূপ খননের পাশাপাশি 2029 সালের মধ্যে আরও 3টি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের সরকারের পরিকল্পনার কথাও জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। ব্যবসায়ীরা বলছেন, জ্বালানি সংকটে ধুঁকছে শিল্প কারখানা, তারা জানেন না দিনে রাতে কখন মিলবে গ্যাসের প্রেসার। চট্টগ্রাম বন্দরে এক জাহাজে রপ্তানি পণ্যবাহী 1784 TEUS কন্টেইনার পরিবহনের নতুন রেকর্ড তৈরি হয়েছে। চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, চট্টগ্রাম বন্দরের ইতিহাসে কোনো জাহাজে রপ্তানি পণ্যবাহী কন্টেইনার জাহাজীকরণের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। বুধবার চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থ জিসিবির 11 নম্বর জেটি থেকে মাস্ক লাইনের জাহাজ এমভি মাস্ক বিনতুলোতে 1784 TEUS কন্টেইনার জাহাজীকরণ করা হয়। এর আগে কখনো এক জাহাজে একসঙ্গে এত বেশি রপ্তানি পণ্যবাহী কন্টেইনার জাহাজীকরণের রেকর্ড নেই। এর আগে গত 18 জুন এক জাহাজে সর্বোচ্চ 1439 TEUS রপ্তানি পণ্যবাহী কন্টেইনার জাহাজীকরণের রেকর্ড ছিল। মাত্র 55 দিনের ব্যবধানেই সেই রেকর্ড ভেঙে চট্টগ্রাম বন্দরের নতুন রেকর্ড তৈরি হলো। এক জাহাজে এত সংখ্যক রপ্তানি পণ্যবাহী কন্টেইনার ওঠানোর এই রেকর্ড দেশের রপ্তানি বাণিজ্যের সক্ষমতা ও বন্দরের কার্যক্রমে দক্ষতার একটি গুরুত্বপূর্ণ সূচক বলে মনে করেন বন্দরের কর্মকর্তারা। সিলেটে স্বামী, স্ত্রী ও গৃহকর্মী হত্যার ঘটনার 24 ঘন্টা পার হলেও এখনো কোনো মামলা হয়নি। তবে হত্যাকাণ্ডে ব্যবহার করা ছুরি উদ্ধার করা হয়েছে। সকালে রায়নগর এলাকার মিতালি 131 নম্বর বাসা সংলগ্ন খালি জায়গা থেকে ছুরিটি উদ্ধার করে পুলিশ জানিয়েছে, মামলা দায়েরের বিষয়ে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। প্রবাসী পরিবারের সদস্যরা সবাই দেশে ফেরার পথে, দেশে ফিরলেই মামলা করা হবে। মামলা দায়েরের পর এই ঘটনায় আটক বাবুলকে আদালতে তোলার প্রক্রিয়া চলছে বলেও জানায় পুলিশ। এদিকে হত্যাকাণ্ডের পর থেকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় সাধারণ মানুষের মধ্যে কিছুটা অস্বস্তি ও আতঙ্ক বিরাজ করছে। এই ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নগরের চৌহাট্টা এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
গাইবান্ধা শহরের প্রাণপ্রবাহ ৩ কিলোমিটার দৈর্ঘ্যের পুরাতন ঘাঘট নদী যেন কচুরিপানার বাগানে পরিণত হয়েছে। এক সময়ে স্বচ্ছ পানির ধারা ছিল যে নদীতে, সেটি এখন কচুরিপানা আর আগাছার দখলে পরিণত হয়েছে মৃতপ্রায় জলাশয়ে। গাইবান্ধার প্রতিনিধি ফিরোজ কবিরের রিপোর্ট, জানাচ্ছেন সুচরিতা সূচি। এটি একটি নদী, কিন্তু যতদূর চোখ যায় কোথাও পানির দেখা নেই। গাইবান্ধা শহরের এক প্রান্তে ব্রিজ রোড থেকে অন্য প্রান্তে ডেভিড কোম্পানি পাড়া পর্যন্ত পুরাতন ঘাঘট নদীর প্রায় পুরোটাই কচুরিপানায় ঢাকা। কচুরিপানার ঘনস্তরের নিচে জমে আছে পচা দুর্গন্ধযুক্ত পানি। সূর্যের আলো পানিতে পৌঁছতে পারে না। অক্সিজেনের অভাবে পানি বিষাক্ত হয়ে উঠছে দিন দিন। নদীর স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় পলি জমে তলদেশ ভরাট হয়ে গেছে। ফলে বর্ষায় দুই পাড়ের নিচু এলাকায় পানি জমে তৈরি হয় জলাবদ্ধতা। নদীটি পরিণত হয়েছে মশার লার্ভার প্রজনন ক্ষেত্রে। সন্ধ্যা নামার সাথে সাথেই মশার অত্যাচারে বাড়ি ঘরের টেকা দায় হয়ে পড়ে। অন্যদিকে পচা পানি আর আবর্জনার কারণে মাছির ঝাঁক দিন জুড়ে বাড়ির খাবার দাবারে উড়ে বেড়ায়। দিনের বেলায় মশারি টাঙ্গিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে থাকা লাগতেছে। সাপ পোকা মাকড় উঠছে, একদম একটা নোংরা একটা পরিবেশ। আমাদের গাইবান্ধা ডিস্ট্রিক্টে পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য কোনো লোক নাই। পানাগুলো থাকাতে পানিগুলো হয়ে গেছিল একদম নিকৃষ্ট খারাপ গন্ধ। অনেক রোগবালাই মুসিবত হচ্ছে, ডায়রিয়া হচ্ছে। জরুরি এটা সংস্কার করা দরকার, পানাগুলো যেন পরিষ্কার করে দেওয়া হয়। নদীটির পানি ব্যবহারের কোনো উপায় নেই। উৎকট গন্ধে নদীর ধারে দাঁড়ানো যায় না। এরকম অবস্থা যে আমরা যে সুইচ খুলে এটা বাইরে বের করে দিব, সেটা সম্ভব হচ্ছে না, কারণ খুললে বাইরের নদীর পানিটা ভিতরে ঢুকে, অর্থাৎ মানে আমাদের লেকের পানির চেয়ে ইয়ের পানিটা বেশি, তো যার ফলে আমার একটু ওয়েট করতে হচ্ছে। বর্তমান সরকার খাল খনন কর্মসূচির মাধ্যমে পানির প্রবাহ স্বাভাবিক রাখার উদ্যোগ নিয়েছে। সেখানে একটি নদী চোখের সামনে মৃতপ্রায়, কিন্তু তা দেখার যেন কেউ নেই। বাংলা ভিশন নিউজ ডেস্ক। জমি নিয়ে বিরোধের জেরে ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে বেলা 12টার দিকেই হত্যাকাণ্ড হয়। পুলিশ জানায় নিহত মোহাম্মদ রাব্বি বেসরকারি পলিটেকনিক্যাল কলেজের লেখাপড়ার পাশাপাশি পাসপোর্ট অফিসের সামনে কম্পিউটার দোকান চালাতেন। প্রতিবেশী সাব্বিরের পরিবারের সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। স্থানীয়রা জানায় দোকানে থাকাকালে কয়েকজন হঠাৎ রাব্বির ওপর অতর্কিত হামলা চালিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এদিকে রংপুরে নগরীর আনসারির মোড়ের একটি অটোরিকশা গ্যারেজ থেকে আব্দুর রহমান নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা রাতে ডাকাত দল লোহার রড দিয়ে আঘাত করে আব্দুর রহমানকে হত্যা করে। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট দেখুন। কেরানীগঞ্জের আগানগরে মানবিক কর্মসূচির আওতায় দুস্থ ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে সার, গাছের চারা ও জিআর প্রকল্পের নগদ চেক বিতরণ করা হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। গাইবান্ধায় মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা শিল্পকলা একাডেমিতে এই সভার আয়োজন করে র্যাব 13। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুর রহমান মোল্লা। মাদারীপুরের ডাসার উপজেলায় সরকারের 180 দিনের কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মর্জিনা আক্তার। ঝালকাঠি সদর হাসপাতাল থেকে এক অন্ধ বৃদ্ধাকে তুলে নিয়ে পাশবিক নির্যাতনের অভিযোগ এনে প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে সদর হাসপাতালের সামনে সচেতন নাগরিক সমাজ ব্যানারে এ সমাবেশ হয়। এদিকে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বন্ধের দাবিতে ঝালকাঠিতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়িতে নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষা এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি রিজন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল KM উবাইদুল হক।
কুষ্টিয়া মেডিকেল কলেজের আয়োজনে ক্রীড়াঙ্গনে আঘাত প্রতিঘাত প্রতিরোধে আধুনিক চিকিৎসা এবং পুনর্বাসন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও ক্রীড়া ব্যক্তিত্ব ডক্টর মঈনুদ্দিন আহমেদ। নরসিংদীতে দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। দেশের শীর্ষ 10টি টেক্সটাইল শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এতে অংশ নেন। জব ফেয়ারে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শিরিন সুলতানা। তাঁত বোর্ডের চেয়ারম্যান জাকের হোসেন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরাফ উদ্দিন আহমেদ চৌধুরী। নাটোরে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ক্যাম্পাসে 2 দিনব্যাপী প্রকৌশল গবেষণা ও প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের উদ্বোধন করেন সেনাবাহিনীর 11 পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়া সেনানিবাসের এরিয়া কমান্ডার মেজর জেনারেল তৌহিদ আহমেদ। এতে 18টি দেশের 109টি বিশ্ববিদ্যালয়ের 328টি গবেষণাপত্র উপস্থাপন করা হয়। সাভারে আনসার বিডিপি উন্নয়ন ব্যাংকের বিভাগীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে। কার্যালয়ের উদ্বোধন করেন আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মুতালেব সাজ্জাদ মাহমুদ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব, শিরোনামগুলো আরেকবার জানি। রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র দাখিল, পদত্যাগ করেছেন মন্ত্রী, এমপি আর দলের মহাসচিবের পদ থেকে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারতে সফরের ব্যাপারে ইতিবাচক ঢাকা, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকট আরও প্রকট, বিগত সরকারের ভ্রান্ত নীতিতে জ্বালানি খাতে সংকট, অভিযোগ বিদ্যুৎ মন্ত্রী। চট্টগ্রাম বন্দরে এক জাহাজে পণ্য ওঠানোর ক্ষেত্রে নয়া রেকর্ড, তোলা হয়েছে পণ্যবাহী 1784 TEUS কন্টেইনার। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকায় ধন্যবাদ।